হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবাস 420 আজকে আমরা ডিসির সুপার হিরো সিনেমা ওয়ান্ডার ওম্যান নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এই সিনেমাটা আমি কখনোই দেখিনি। কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা ক্লিপ দেখলাম, মনে হলো এই সিনেমাটা সম্পর্কে আমার জানা দরকার। অ্যাকচুয়ালি মার্ভেলের সিনেমা দেখা হলো, ডিসির সুপারম্যান বাদে আর কোনো সিনেমা আমার দেখা হয় না। তো যাই হোক, এই ওয়ান্ডার উইমেন সম্পর্কে যদি সংক্ষেপে বলি, সিনেমাটি এসেছিল হচ্ছে 2017 সালে। এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় 1,500 কোটি টাকা, আর বক্স অফিস আয় করেছিল প্রায় 9,000 কোটি টাকা, এবং এটার IMDb রেট হচ্ছে 10-এ 7.3। তো বুঝতেই পারছো সিনেমাটি মোটামুটি ভালো হয়েছিল। তবে আমার কাছে এটার কাহিনী একটু গোজামিলে লেগেছে। তো চলো আমরা একসাথে ফিগার আউট করি। তো যাই হোক, তো ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি অসাধারণ অ্যাপ সম্পর্কে জানতে চলেছি, যেটা দুনিয়ার সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। এটি PSG এবং সেরিয়া এই গ্রুপের স্পন্সর। IPL স্টার্ট হয়েছে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তুমি 1 কোটি টাকা জিততে পারো মাত্র 380 টাকায়। আর এখানে তুমি রিস্ক ফ্রি প্রেডিকশন করতে পারো এবং তুমি ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারো এবং কোনো কিছু প্রেডিক্ট করতে পারো, যেমন কোন দল কত রান করবে এবং কত স্কোর করবে। এছাড়াও এখানে ক্যাশ প্রাইজ সহ BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক পুরস্কার রয়েছে। তুমি এখান থেকে যে কোনো একটি গেম চুজ করতে পারো। এছাড়াও ডিপোজিটে আমাদের স্ক্রিনে দেখানো প্রোমো কোডটি ইউজ করলে 24,000 টাকা পর্যন্ত বোনাস জিততে পারো এবং তুমি ইজিলি এখান থেকে টাকা উঠাতেও পারবে, যেমন বিকাশ, পেপার, পেওনিল, ব্যাংক বা নগদে। এটা খুবই বিশ্বস্ত এবং ট্রাস্টেড একটি অ্যাপ। তো এখনই পিন কমেন্টে দেওয়া প্রোমো কোডটি ইউজ করো আর জিতে নাও তোমার বোনাস এবং ইন্টারেস্টিং গিফট। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো যাই হোক, এই সিনেমা শুরু হয় প্যারিসের একটা মিউজিয়ামের সিন দিয়ে, যেখানে প্রবেশ করতেই দেখা যায় এই সিনেমার মেইন ক্যারেক্টার প্রিন্সেস ডায়নাকে, গ্যাল গ্যাডরিটকে, ইসরায়েলি অভিনেত্রী। তো যাই হোক, সে মূলত এই মিউজিয়ামের নৃতত্ত্ববিদ। আর অফিসে প্রবেশের পরে ব্যাটম্যানের পাঠানো একটা লোক তার কাছে আসে এবং একটা বক্স দেয়। তো ডায়না যখন বক্সটা খোলে, তখনই ওর মধ্যে সে একটা চিঠি আর একটা ছবি দেখতে পায়। তো চিঠিতে লেখা ছিল, আই ফাউন্ড দ্য অরিজিনাল, মেবি ওয়ান ডে ইউ উইল টেল মি দ্য স্টোরি। এর মানে হচ্ছে, আমি আসল জিনিসটা খুঁজে পেয়েছি, মনে হয় তুমি একদিন অবশ্যই তোমার আসল গল্প আমাকে খুলে বলবে। তো যাই হোক, তখন আমাদের ডায়নার মেইন ওয়ান্ডার উইমেন সেই ছবিটা দেখে এবং অতীতে চলে যায়, এবং গল্প চলে যায় আজ থেকে 100 বছর আগে, 1800 শতাব্দীতে, যেখানে আমাদের দেখানো হয় ডায়না ছোট একটা বাচ্চা ছিল, আর সে থাকতো হচ্ছে একটা দ্বীপে, যার নাম ছিল হচ্ছে থেমোসেরিয়া। আর এই দ্বীপটার একটা বিশেষত্ব ছিল কি, এই দ্বীপে শুধুমাত্র মহিলারা বাস করতো এবং সকল মহিলারাই ভালো যুদ্ধ ছিল এবং তাদের যুদ্ধ করার টেকনিকটা ছিল দারুণ। এবং এইখানে এখনো দেখতে পাচ্ছ মধ্যযুগই রয়েছে। এর কারণটা হচ্ছে পুরো দুনিয়া থেকে এই দ্বীপটা বিচ্ছিন্ন, বাইরের দুনিয়া কখনো এই দ্বীপটা দেখতে পায় না, খালি চোখে কুয়াশা দিয়ে ঢেকে রাখে এই দ্বীপটাকে সৃষ্টিকর্তা সবসময়, মনে করো। তো যাই হোক, এর মধ্যে ডায়না অনেক প্র্যাকটিস করার চেষ্টা করতো ভালো যোদ্ধা হওয়ার, কিন্তু ওর মা সেখানে চলে আসে, আর ওর মা ছিল এই আইল্যান্ডের বা এই দ্বীপের রানী, আর তার নাম ছিল হচ্ছে রানী হিপোলিটা। তো ডায়নার মা ওকে বলে, তুমি এখানে কি করছো? আমি না তোমাকে কতবার বলেছি তোমার এসব ফাইটিং মাইটিং এর দরকার নাই? কিন্তু ডায়না তখন বলে, মা আমি একজন ভালো যোদ্ধা হতে চাই। আর এখানে আমরা দেখতে পাই ডায়নার খালা, ওর মায়ের ছোট বোন, সে আবার এখানকার সেনাপতিদের সেনাপতি ছিল, আর তার নাম ছিল হচ্ছে অ্যান্ট্রপি। তো যাই হোক, রাতের বেলা ডায়না তার মাকে আবারও জিজ্ঞাসা করে যে তাকে কেন লড়াই শিখতে মানা করা হচ্ছে। তো তখন রানী হিপোলিটা বলে, লড়াই করে আজ পর্যন্ত কেউ শান্তিতে থাকতে পারেনি, আর আজকে রাতে আমি তোমাকে একটা গল্প বলবো। তো এই কথা বলে রানী ডায়নাকে গল্প শোনাতে থাকে যে কিভাবে গড জিউসের ছেলে অ্যারিস মানুষের মধ্যে লড়াই শুরু করিয়ে দিত, এবং সাধারণ মানুষ কিভাবে বিনা কারণে এক অপরের প্রাণ নিত। অ্যারিস মনে করো শয়তানের মতো দুই পক্ষে ঝামেলা বাজিয়ে দিত, তারপর মজা নিত। তো এই জন্য জিউস একদিন রেগে যায় এবং সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তার ছেলে অ্যারিসকে পৃথিবী থেকে তাড়িয়ে দেয়, এবং যাতে পরবর্তীতে তার ছেলে আবার পৃথিবীতে এসে কারো ক্ষতি না করতে পারে বা মানুষের ক্ষতি না করতে পারে, সেজন্য সে একটা তরল বানিয়ে পৃথিবীতে রেখে যান। এবং এরপর জিউস পৃথিবী ছাড়ার আগে এই দ্বীপটা বানিয়ে দিয়ে গিয়েছেন, যেটা পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ গোপন রয়েছে বা হিডেন রয়েছে, এই জন্য আজ পর্যন্ত এই দ্বীপটা কেউই দেখতে পায়নি, এবং আমরা শত শত বছর ধরে মানুষের কাছ থেকে দূরে বসবাস করছি। বাট তখন ডায়না বলে ওঠে, আমি সেই তরলটা দেখতে চাই যেটা জিউস আমাদের জন্য রেখে গিয়েছিল। তো এরপর ওর মা হিপোলিটা করে কি সেই তরলটি দেখাতে নিয়ে যায়। তো ডায়না তখন ওর মাকে জিজ্ঞাসা করে, এই তরলটি কে উঠাতে পারবে? হিপোলিটা তখন ডায়নাকে বলে, এই তরলটি সেই উঠাতে পারবে যার শরীরে অসীম শক্তি রয়েছে এবং যার মনোবল অনেক শক্ত এবং একজন প্রকৃত যোদ্ধা যে হবে। তবে এই তরলের তোমার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি তোমাকে কখনোই লড়াই শিখতে দেবো না। বাট এদিকে ডায়না এটা মোটেও চায় না, আর এই জন্য ডায়না লুকিয়ে লুকিয়ে প্রতিদিনের খালা সেনাপতি অ্যান্ট্রপির কাছে যুদ্ধের স্কিল শিখতে যেত, এবং আস্তে আস্তে সে অনেকগুলো স্কিল শিখেও ফেলে। আর তারপর দেখতে দেখতে ডায়না বেশ বড় হয়ে গিয়েছে। আর এমনই একদিন ওরা দুজন মিলে লড়াই যখন প্র্যাকটিস করছিল, তখনই সেখানে হিপোলিটা চলে আসে, আর তাদেরকে এইভাবে দেখে ভীষণ রেগে যায়। এবং তখন রানী হিপোলিটা রেগে গিয়ে তার বোন অ্যান্টোলিপিকে বলে, আমি মানা করার সত্ত্বেও ওকে ফাইটিং স্কিল কেন শেখাচ্ছিস? তখন অ্যান্টোলিপি ওকে বলে, ভবিষ্যতে যদি আমাদের উপর কোনো আক্রমণ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বাঁচবো? ভবিষ্যৎ প্রজন্মকে কি আমরা লড়াই শেখাবো না? তখন তো ডায়না একা হয়ে যাবে, আর তাকে যদি আমরা লড়াই না শেখাই, ও কিভাবে সার্ভাইভ করবে? তো হিপোলিটা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে লড়াই যেহেতু শেখাচ্ছিসই, এত শক্তিশালী করো ওকে যাতে ওর সামনে কোনো বিপদ আসলে ও সেটা মোকাবেলা করতে পারে, ওকে কেউ স্পর্শ না করতে পারে, দরকার পড়লে ওর ট্রেনিং কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো এইভাবেই ডায়না বড় হয়ে যায় এবং অনেক ফাইটিং স্কিল শিখে ফেলে। এছাড়াও ডায়নার ভেতরে কিছু হিডেন সুপার পাওয়ারও চলে আসে। এটা সম্পর্কে
ডায়না পুরোপুরি জানতো না। আর তাছাড়া এই দ্বীপে অনেক কিছুই মনে করো সুপার ন্যাচারাল রয়েছে আর কি। তো যাই হোক, একদিন ডায়না পানির সামনে দাঁড়িয়ে দেখতে পায় যে একটা প্লেন ক্র্যাশ হয়ে পানিতে পড়ে যাচ্ছে এবং সেই পাইলটটা পানিতে ডুবে মারা যাচ্ছিল। তো ডায়না যখন খেয়াল করে একটা মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, তখন ও পানিতে লাফ দেয় এবং পাইলটকে বাঁচানোর জন্য প্লেনের কাছে যায় এবং পাইলটকে বাঁচিয়ে সমুদ্রের কিনারে নিয়ে আসে। আর এই প্রথমবার ডায়না কোনো পুরুষকে দেখে ও তো অবাক হয়ে যায়, ভাগ্য ভালো পুরো কাপড় খুলে দেখে নাই। তো যাই হোক, এই পাইলটের নাম ছিল হচ্ছে স্টিভ। আর এরপরে সমুদ্রের মধ্যে অনেক বড় বড় জাহাজ দেখা যায় যারা স্টিভের পিছু করছিল, আর এদেরকে জার্মান সৈনিক বলা হয়েছে। এবং তারা অনেক চেষ্টা করেও স্টিভকে দেখতে পায় না, তবে অনেক খোঁজাখুঁজি করে ওরা প্লেনের ভাঙা অংশ দেখতে পায়, যেটার মধ্যে স্টিভ আর কি একটু আগে ভেসেছিল। এবং ওই ভাঙা অংশ ফলো করতে করতে ওরা কুয়াশা দেখতে পায় এবং কুয়াশা পার হলেই ফাইনালি এই হিডেন আইল্যান্ডটি দুনিয়ার মানুষের সামনে চলে আসে। তো জার্মান সৈন্যরা ওই দ্বীপটা দেখার পাশাপাশি স্টিভকেও দেখে ফেলে। এরপর এরা আইল্যান্ডের দিকে এগোতে থাকে এবং তাদের উদ্দেশ্য ছিল স্টিভকে মেরে ফেলা। আর এই সিনেমা নিয়ে যে আমার গুজামেলে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি সিনেমার লাস্টে আলোচনা করবো তোমাদের সাথে, যদি মনে থাকে। তো যাই হোক, ওই সময় আবার হিপোলিটাও তার সৈন্যবাহিনী নিয়ে এখানে উপস্থিত হয় এবং তারা তাদের সকল অস্ত্র ঢাল নিয়ে প্রস্তুত হয়ে পড়ে। এবং এই জায়গাতে আমরা ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন দেখতে পাই। নর্মালি ডিসির সিনেমাগুলো হয় কি বেশি কালো কালো হয়ে যায়, এই জন্য ভালো লাগে না, কিন্তু একমাত্র ওয়ান্ডার ওম্যান সিনেমাটির কালার গ্রেডিং মোটামুটি ঠিক ছিল। ডিসির সিনেমা একবারে রাত করে ফেলে, রাত্রে ছাড়া সিনেমা বানাতে পারে না, ডার্ক করে ফেলে, কিন্তু অন্যদিকে মার্বেলের সিনেমা দেখবে কালারফুল। তো যাই হোক, ওই মহিলাগুলো একে একে জার্মান সৈন্যদের মেরে ফেলে। বাট হঠাৎই তখন একজন জার্মান সৈন্য স্টিভকে যখন মারতে যায় এবং গুলি করে, তখনই সামনে চলে আসে অ্যান্ট্রপি এবং গুলিটা অ্যান্ট্রপির গায়ে লাগে। বাট ডায়না যতক্ষণে সামনে এসে পৌঁছায় ততক্ষণে ওর খালা মারাই যায়। মানে যার কাছ থেকে ও ছোটবেলায় ফাইট শিখেছে, তার মৃত্যুতে ও কেমন কষ্ট পেতে পারে বুঝতেই পারছো। এবং সবগুলো করে মেরে ল্যাটাভেটা করে দেয়। আর এরপর স্টিভকে আটক করে ফেলা হয় এবং জিজ্ঞাসা করা হয়, তুমি এখানে কি করছো, তোমার মিশন কি, কোন উদ্দেশ্যে এখানে এসেছো? তো স্টিভ তখন বলে, আমি একজন ব্রিটিশ স্পাই, মনে করো ইংল্যান্ডের নাগরিক, আমি জার্মানে গিয়েছিলাম একটা মিশনের জন্য এবং সেখানে গিয়ে আমি জানতে পারি জার্মানরা এই পৃথিবী শেষ করে দেওয়ার জন্য একটা গ্যাস বানাচ্ছে এবং এটা খুবই ভয়ঙ্কর একটা বায়োকেমিক্যাল গ্যাস, যার কারণে সাধারণ মানুষ শেষ হয়ে যেতে পারে। তো এই গ্যাসের যে ফর্মুলাটা ছিল সেটা আমি ডায়েরিতে করে নিয়ে বিমান দিয়ে পালাচ্ছিলাম। আর এই গ্যাসটা বানাচ্ছে হচ্ছে ডক্টর মিরি নামের একজন। আর এটা এত ভয়ঙ্কর গ্যাস যে এই গ্যাসের কারণে তার নিজের চেহারারই অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য সে তার চেহারা ঢেকে রাখে। আর এছাড়াও সে জেনারেল এরিকের কথা বলে। তো এর মানে হচ্ছে এই দ্বীপের বাইরে পৃথিবীতে বর্তমানে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, 1917 সাল চলে আর কি। এবং এই যুদ্ধ সম্পর্কে এই নেপোলেটা বা এই দ্বীপের কেউ জানতো না। মানে পুরো পৃথিবীতে যে প্রথম বিশ্বযুদ্ধ চলছে এটা সম্পর্কে ওদের আইডিয়াই নেই। তো স্টিভ তখন বলে, আমি যদি এই ডায়েরিটা ব্রিটিশ আর্মিদের কাছে পৌঁছাতে পারি তাহলে হয়তো এই যুদ্ধটা থামানো সম্ভব, কারণ ব্রিটিশ আর্মিরাও সেম এই টাইপ অস্ত্র তৈরি করবে, তখন হয়তো থেমে যাবে এবং লাখো লাখো মানুষের জীবন বেঁচে যাবে। তো এটা শুনে ডায়নার কাছে তখন মনে হয় তার মানে জিউস পুত্র অ্যারিস আবার ফেরত এসেছে এবং সেই হয়তো মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে। এবং ডায়না মনে করে জিউস যেহেতু তরোয়ালটা এখানে দিয়ে গিয়েছে, তার মানে জিউস দায়িত্ব দিয়ে গিয়েছে হচ্ছে ওদের এই পৃথিবীর মানুষকে রক্ষা করার। এবং এই কারণে ডায়না সিদ্ধান্ত নেয় সে স্টিভকে এই কাজে সাহায্য করবে। তো যাই হোক, ওই দিন রাতে ডায়না তার পুরো ওয়ারিয়র ড্রেস নিয়ে তৈরি হয়ে যায় আর তারপর জিউসের বানানো সেই তরোয়ালটাও নিয়ে নেয় আর স্টিভকে সাথে নিয়ে সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হিপোলিটোকে দেখে ফেলে এবং সে ডায়নাকে ওয়ার্নিং দেয়, তুমি যদি একবার এখান থেকে বেরিয়ে যাও তোমাকে আর কখনোই আমরা এখানে ফেরত নেব না। এখানে আমাদের ডায়না বলে, এখানে থেকে আমি কি করব, সমস্ত মানুষ জাতি বিপদে রয়েছে, যেহেতু আমাদের বানানোই হয়েছে মানুষদের সুরক্ষার জন্য, তো আমার মনে হয় আমার সেখানে যাওয়া উচিত মানুষদেরকে উদ্ধার করতে। বাট হিপোলিটা তখন বলে, তোমার কোনো আইডিয়াই নেই, মানুষরা আমাদের কখনোই বুঝবে না, তুমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তুমি সেখানে গেলে আরো কষ্ট পাবে। বাট ডায়না তো তার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আর এই জন্য সে তার মায়ের আদেশ অমান্য করে স্টিভের সাথে বেরিয়ে যায়। তো যাই হোক, পরদিন সকালে তারা এসে পৌঁছায় লন্ডনে আর তারপর স্টিভ করে কি সেই ডায়েরিটা নিয়ে ব্রিটেনের উচ্চপদস্থ কর্মকর্তার কাছে গিয়ে পৌঁছায়। তবে ডায়েরি পড়ে তারা কিছুই বুঝতে পারে না, কারণ ডায়েরিতে দুটো আলাদা ভাষা ছিল, একটা ছিল হচ্ছে সুরিয়ান ভাষা আর একটা ছিল হচ্ছে আরবি ভাষা বা এই ধরনের কোনো একটা কিছু। মানে জার্মানিজরা এটা চালাকি করে লিখেছিল না কেমন লিখেছিল আল্লাহ জানে, কিংবা হতে পারে এরকম মুসলিমদের খারাপ দেখানোর জন্য করেছে যে হিটলার ওই ফর্মুলা বা খেপেছিল মুসলিমদের জন্য, হইতেই পারে। কয়েকদিন আগে তোমার ইহুদি প্রেসিডেন্ট দাবি করেছিল যে হিটলার আসলে খারাপ ছিল না, হিটলারের একটা অ্যাসিস্ট্যান্ট ছিল মুসলমান, সেই হিটলারকে বাধ্য করেছিল 60 লাখ মুসলমানকে মারতে। মানে কি বলবো, তুমি বিশ্বাস না হলে এটা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো, তা না হলে এখানে এই ডায়েরিতে আরবি দেখানোর কারণটা কি ভাই? তো যাই হোক, ডায়না তখন বলে ডায়েরিটা আমাকে দিন। তো এটা দেখে ডাইনি বলে, এখানে দুটো ভাষায় লেখা রয়েছে, একটা হচ্ছে অটোমান আর একটা হচ্ছে সুমেরীয়। তো অটোমান বলতে হয়তো তোমার ওই তুর্কিদের বোঝানো হয়েছে, বাট তুর্কির ল্যাঙ্গুয়েজ তো এরকম না, আরবি টাইপ না। তবে কথা সেটা না, কথা হচ্ছে ডায়না বা বলতে পারে আর কি লেখার ওটা। তারপর ডায়না ওদের জন্য ওই ডায়েরিটাও ডিকোড করে দেয় এবং বলে এখানে লেখা রয়েছে জার্মানরা অনেক ভয়ানক একটা গ্যাস তৈরি করেছে এবং এটার এক্সপেরিমেন্ট তারা বর্ডারে এসে করতে চায়, যেখানে বর্তমানে ব্রিটেন এবং জার্মানদের লড়াই চলছে। তো ব্রিটিশ অফিসাররা তখন বুঝতে পারে তার মানে জার্মানরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তাদের নিজের সৈন্য এবং আমাদের সৈন্যও মেরে ফেলতে চায়, মানে এটা চেক করার জন্য। তো তখনই তারা বৈঠক করে এবং সিদ্ধান্ত নেয় জার্মানিজদের সাথে তারা অফিসিয়ালি বৈঠক করবে, বৈঠক করে যাতে এই গ্যাসটা ইউজ না করা হয় সেই নিয়ে আলোচনা করবে। বাট স্টিভ তখন বলে, আপনারা হয়তো একবার সুযোগ নিতে পারেন, বাট জার্মানরা যে গ্যাসটা বানাচ্ছে বা যে জায়গায় গ্যাসটা তৈরি হচ্ছে আমরা যদি সেই জায়গায় যে একবার এটা নষ্ট করে দিতে পারি তাহলে যুদ্ধই হবে না, ওরা থেমে যাবে। কিন্তু অফিসাররা এতে রাজি হয় না, অফিসাররা চায় জার্মানিজদের তোয়াতে আর কি। বাট
বাট ডায়না তখন অফিসারদের উপর খেপে যায় এবং তার কাছে তো মনে হচ্ছে যে এগুলো জিউসের ছেলে অ্যারিসের কাজ, সেই মূলত এই দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে এবং অ্যারিস কিছু করার আগে তার সাবধান হতে হবে, মানে আবল তাবল কথা বলে যেগুলো বাস্তব দুনিয়ার মানুষ তারা বুঝতে পারছে না। বাট স্টিভ ব্যাপারটা বুঝতে পারে এবং সে করে কি ডায়নাকে নিয়ে নিচে নেমে আসে। তো যাই হোক এরপর স্টিভ ওকে অনেক বোঝানোর চেষ্টা করে যে অ্যারিস ম্যারিজ বলে কিছু হয় না, জিউস বলে বাস্তবে কিছু হয় না, কিন্তু ডায়না কিছুতেই বুঝতে চায় না, কারণ সে অ্যারিস সম্পর্কে জানে যে অ্যারিসের কাজই হচ্ছে পুরো পৃথিবীতে ঝামেলা বাঁচানো। তো যাই হোক এরপর জার্মান ক্যাম্পে সেই ডক্টর মিরিকে দেখানো হয় যে এই গ্যাস নিয়ে কাজ করছিল এবং মিরি এখানে এমন একটা গ্যাস নিয়ে কাজ করছিল যেটার মাধ্যমে একটা মানুষকে খুবই সহজে সুপার হিউম্যান বানানো যায়। তো ওই সময় এখানে জেনারেল এরিক চলে আসে এবং ডক্টর মিরিকে জিজ্ঞাসা করে তুমি কি গ্যাসটা তৈরি করে ফেলেছো যেটার উপর আমরা গবেষণা চালাচ্ছি? মিরি তখন বলে হ্যাঁ আমরা এটা তৈরি করে ফেলেছি স্যার। আর এরপর মিরি কয়েকটা ক্যাপসুল দেখায় যার মধ্যে একটা ক্যাপসুল ভাঙতেই তার ভেতর থেকে ধোঁয়া বের হয় এবং সেটা এরিকের মুখের দিকে দিলে এরিক একটু মনে করো অলৌকিক শক্তি অনুভব করে। তো যাই হোক এদিকে ডায়নার স্টিভ চলে আসে সেই জায়গাতে যেখানে জার্মান সৈন্যরা ইংলিশ সৈন্যদের সাথে লড়াই করছিল, আর এই জায়গাটার নাম ছিল হচ্ছে নোম্যান্স ল্যান্ড এবং এই জায়গাটিতে কন্টিনিউয়াসলি জার্মান এবং ব্রিটিশদের মধ্যে লড়াই চলছে, মানে কেউ এগোতেও পারে না কেউ পিছিয়েও না, মানে খালি এখানে ফাইটই চলছে এবং পুরো একটা গ্রাম মনে করো জার্মানিজরা আটকে রেখেছে। তো ডায়না তখন সেখানে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং পুরো কস্টিউম পরে এবং তারপর সবাইকে অ্যাটাক করে। আর ওই দিক থেকে যদি গুলিও আসে ডায়নার কাছে ওটা কোনো ব্যাপার না, সে ডস করে দিতে পারে ইজিলি। আর তাছাড়া তো তোমার স্টিলের কস্টিউম রয়েছে, স্টিলের তো না এটা ভাইব্রেনিয়ামের আর কি, মানে ডিসির ভাইব্রেনিয়াম। তো যাই হোক এরপর ডায়না অনেক দ্রুত গতিতে এগোতে থাকে আর তাকে যেতে দেখে স্টিভও ওর পিছু পিছু ছোটে এবং অন্যান্য ব্রিটিশ সৈন্যরা পিছনে যায়। আর কিছুক্ষণ পরে জার্মানিজদের সেই আস্তানারা পৌঁছে যায় এবং জার্মানিজদের যেটা ঘাঁটি করে রেখেছিল পুরো ঘাঁটি ধ্বংস করে দেয় এবং তারপর সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে জার্মান সৈন্যরা ওখানে স্থানীয় নিরীহ মানুষদের বন্দী করে রেখেছিল। তো এটা দেখে ডায়না অনেক রেগে যায় এবং এক একে সকল জার্মান সৈনিকদের মেরে ওখানকার মানুষদের উদ্ধার করে। আর জার্মানিজদের কাছ থেকে ছাড়া পেয়ে ওই সকল গ্রামবাসী ডায়নার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। আর তারপর তারা সেখানে একটা ছবি তোলে আর ওই ছবিতে স্টিভ এবং তার প্রিয় কয়েকটা সহকারী ছিল। আর ওই প্রথম বিশ্বযুদ্ধের ওই ছবিটাই মূলত ব্যাটম্যান প্রিন্সেস ডায়নাকে পাঠিয়েছিল আর সেই ছবির ব্যাক স্টোরিটা আমরা জানলাম আর কি। তবে কাহিনী কিন্তু ওখানেই শেষ হয়নি, এরপর দেখা যায় জার্মান কিছু সৈন্যরা সেখানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয় আর এই গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়ে এবং আশেপাশে মানুষ মারা যেতে শুরু করে। কিন্তু প্রিন্সেস ডায়না যতক্ষণে সেই গ্রামে গিয়ে পৌঁছায় ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ এতক্ষণে অনেকগুলো নিরীহ মানুষের মৃত্যু হয়ে গিয়েছে। আর এই জন্য প্রিন্সেস ডায়না বা আমাদের ওয়ান্ডার উইমেন নিজেকেই দায়ী করে, মানে সে যদি টাইম মতো এখানে আসতে পারতো এবং অ্যারিসকে থামাতে পারতো, আই মিন জিউসের ছেলেকে, তাহলে এতগুলো মানুষ মরতো না। বাট স্টিভ ওকে বোঝানোর চেষ্টা করে এর জন্য তুমি দায়ী নাও, এর জন্য হিটলার দায়ী, কোনো অ্যারিস ম্যারিস নেই। বাট ডায়না মানতে নারাজ, সে স্টিভের কোনো কথাই শুনে না। আর এই জন্য সে করে কি একটা ঘোড়া নেয় এবং এই গ্যাসের স্মেল শুকে সেই জার্মান সৈন্যদের কাছে পৌঁছায় এবং সেই জায়গাতে আসে যেখানে এই গ্যাসগুলো তৈরি করা হচ্ছিল। তো ওকে দেখে তো জার্মান সৈন্যরা অ্যাটাক করে, কিন্তু আমাদের ওয়ান্ডার উইমেনের সামনে কি টিকতে পারবে? সে ইজিলি মোকাবেলা করে দেয় এবং পৌঁছে যায় হচ্ছে জেনারেলের রুমে। আর সে ডায়নার উপর অ্যাটাক করলেও ডায়নার কিছুই হয় না। আর এরিক যখন বুঝতে পারে তার উপর বিপদ আসতে চলেছে, সে করে কি তার সামনে রাখা সবগুলো ক্যাপসুল ভেঙে সেগুলোর ধোয়া নেয় আর নিজের ভেতরে সুপার পাওয়ার অনুভব করে এবং তারপর ডায়নার উপর অ্যাটাক করে। কিন্তু ডায়নার কাছে তো ছিল হচ্ছে সেই তরল যেটা জিউস বানিয়েছিল অ্যারিসকেই মারার জন্য এবং এখানে উল্লেখ্য আমাদের ডায়না এই অ্যারিককেই অ্যারিস মনে করছিল, মানে মেইন শয়তান বা ওই যে ঝামেলা বাজাচ্ছে। আর এটা মনে করে সে করে কি সেই তরল দিয়ে অ্যারিসের উপর আক্রমণ করে। আর এরপর ডায়না যখন সেই তরলটি ওই জেনারেলের বুকে ঢুকিয়ে দেয়, সেই জেনারেল দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো সিনেমার এন্ডিংটা আমাদের কাছে অনেক ইজি মনে হয় যে এই ছিল মেন ভিলেন। বাট তখনই এখানে স্টিভ আসে এবং বলে এই লড়াই এখনোই শেষ নয়, কারণ এখনো হিটলার আর আলামিন ভাই বেঁচে রয়েছে এবং ওরা অনেকগুলো গ্যাস ভর্তি বেলুন নিয়ে আকাশে উঠছে, যে কোনো সময় মাটিতে ফেলে দিলেই অনেক মানুষের জীবন শেষ হয়ে যাবে। তো ডায়না তখন বলে এটা কিভাবে সম্ভব? আমি তো সৈন্যদের লিডারকে মেরে ফেলেছি, লিডারকে যদি মেরে ফেলি তাহলে তো বাকি সৈন্যদের কিছু করার কথা না, সবাই আত্মসমর্পণ করবে, সবাই শান্ত হয়ে যায়, মানে অ্যারিসকেও মেরে ফেলেছে, ঝামেলা শেষ। বাট তখন স্টিভ বলে দেখো তোমার মাথায় সমস্যা আছে, অ্যারিস ম্যারিস বলে কিছু হয় না, জিউস বলে কিছু নেই, কিন্তু অবশ্যই গ্যাস ভর্তি প্লেনগুলো আকাশে উঠছে যেগুলো নিচে পড়লে অনেক মানুষ মারা পড়বে আর আমি সেই মানুষগুলোকে বাঁচাতে চাই, এ কারণে তোমার সাহায্য আমার লাগবে, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে সেই গ্যাসের ইফেক্টে অনেক মানুষ মারা যাবে। বাট ডায়না তখন স্টিভের কথা শুনে রেগে যায় এবং বলে আমার মা ঠিকই বলেছিল যে মানুষরা কখনোই তোমাকে বুঝবে না, আমি তোমাদের এত উপকার করলাম আর তুমি উল্টো আমাকে পাগল বলছো, তোমরা সবসময় কেবল নিজেদের স্বার্থের কথা চিন্তা করো। তো স্টিভ তখন বুঝতে পারে যে ডায়না আসলেই পাগল, ওকে বোঝানো যাবে না। তো যাই হোক স্টিভ তখন মনের দুঃখে ডায়নাকে সেখানে রেখে ওই প্লেনগুলো একাই আটকাতে চলে যায়। কিন্তু ডায়নার স্টিভের এই কথাগুলো আরো একজন শুনছিল আর সেটা হচ্ছে স্টিভেরই একজন সিনিয়র বস প্যাট্রিক। আর প্যাট্রিক মূলত আমেরিকার একজন উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু সে এখন অজানা কারণে জার্মানি ক্যাম্পে উপস্থিত ছিল, যেটা খুবই রহস্যজনক একটা ব্যাপার। তো যাই হোক তখনই সুযোগ বুঝে প্যাট্রিক এসে ডায়নাকে বলে হ্যাঁ তোমার মা ঠিকই বলেছিল, এই মানব জাতি কখনোই তোমাদের সাহায্য বুঝবে না, মানুষ কেবল নিজের স্বার্থে হাসিল করতে চায়। বাট তখন ডায়না অবাক হয়ে যায় যে ওকে তো ইংল্যান্ডে দেখেছিল, ও এখানে জার্মানদের এখানে কি করছে, এবং তারপরও বুঝতে পারে যে এই প্যাট্রিক আর কেউ নয়, এইটাই জিউসের পুত্র অ্যারিস, মানে এইটাই ভিলেন, এই দুই পক্ষে ঝামেলা বাজিয়েছে। তো এখানে আমার প্রশ্ন আসে ঘোড়ার ডিম, এই প্যাট্রিককে যে আমেরিকান বুঝিয়েছে তার মানে কি ইনডাইরেক্টলি আমেরিকাকে রোস্ট করলো? তো যাই হোক যখন বুঝতে পারে এটা অ্যারিস জিউসের পুত্র, ডায়না করে কি জিউসের বানানো সেই তরলটি দিয়ে অ্যারিসের উপর অ্যাটাক করে, কিন্তু আশ্চর্যজনক ভাবে ওই তরলটি অ্যারিসের ভেতরে ঢুকেই না, বরং উল্টো ধ্বংস হয়ে যায় এবং ওই শক্তিশালী তরলটিও প্যাট্রিক
প্যাট্রিকের কিছুই করতে পারে না। তার মানে প্যাট্রিকের শক্তির সামনে আমাদের ডায়না 1 মিনিটও টিকতে পারবে না। প্যাট্রিক মনে করো যে পারত খাওয়া পাবলিক বা জিনসিং খাওয়া পাবলিক। তো এটা দেখার পরে ডায়না বুঝতে পারে না যে সে কিভাবে হারাবে, কিভাবে প্যাট্রিককে থামাবে। যেখানে গড জিউস শুধুমাত্র গড অফ ওয়ার অ্যারিসকে মারার জন্য তরল বানিয়ে গিয়েছিল, সেই তরলই পারলো না, তাহলে আমি ওকে কিভাবে আটকাবো? বাট তখনই প্যাট্রিকের রূপে থাকা অ্যারিস বলে ওঠে, জিউস তো তরল বানায়নি আমাকে মারার জন্য, জিউস তোমাকেই বানিয়েছিল আমাকে মারার জন্য। আর আমি তোমাকে সেদিনই চিনে ফেলেছিলাম যেদিন তুমি আমাদের কেবিনে এসেছিলে। আমি যদি চাইতাম সেদিনই তোমাকে প্রাণে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি সেদিন তোমাকে মারিনি, কারণ আমি তোমাকে এই দৃশ্যটা দেখাতে চেয়েছিলাম যে মানুষ হুদাই নিজেরা অপরের সাথে লড়াই করে। এখানে আমার কোনো দায়ভার নেই, মানুষ নিজেরাই নিজেদের প্রাণ নিচ্ছে, আমি জাস্ট একজনের পেছনে খোঁচা দিয়ে দিই, তারপর ওরাই করে কি নিজেরা খোঁচাখুচি করে। তো ডায়না তখন বলে, তুমি এসব করে কি পাচ্ছ? মানুষের মধ্যে লড়াই করে কি লাভ হবে তোমার? তখন উত্তর অ্যারিস বলে, আমি কখনোই চাইনি মানুষ একে অপরের সাথে লড়াই করুক, আমি শুধুমাত্র ওদের মধ্যে ফর্মুলাটা দিয়েছিলাম হাতিয়ার বানানোর। সেই কত হাজার বছর আগে ওদেরকে আমি হাতিয়ার বানানো শিখিয়েছি, সেই হাতের দিয়ে ওরা আজও ফাইট করছে, এখন এটা কি আমার দোষ? আর ডায়না শোনো, আমি চাই না তুমি তোমার শক্তি ভাবে নষ্ট করো, তুমি আমার সাথে যোগ দাও, আমরা দুজনে মিলে এই বেদব জাতিকে কন্ট্রোল করি, তাহলে এই পৃথিবী আরো উন্নত হবে। আর এরপর অ্যারিস করে কি তার শক্তি দিয়ে ডায়নাকে ভীষণ দেখায় যে ওরা দুজন রুল করলে দুনিয়াটা কত সুন্দর হবে এবং মানুষ যদি শাসন করে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তো এর জন্য অ্যারিস ডায়নাকে বলে, তুমি আমার সাথে থাকো, এই দুনিয়াটা আমরা দুজনে মিলে সুন্দর করে সাজাতে পারবো এবং সেখানে শুধুমাত্র ভালো মানুষের বসবাস হবে এবং তারা আমাদের স্রষ্টা মানবে, মানে ওদেরকে সৃষ্টিকর্তা মানবে। বাট ডায়না তখন ভীষণ থেকে বেরিয়ে আসে এবং বুঝতে পারে যে অ্যারিস ওকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আর ওখান থেকে বেরিয়ে আসার পরে শুরু হয় ওদের দুজনে আরেকটা বড় ফাইট। আর এখানে অ্যারিসও তার আসল রূপে চলে আসে এবং ডায়নাও অ্যারিসের সাথে ফাইট করার জন্য সে তার সর্বোচ্চ শক্তি কাজে লাগিয়ে দেয়। এই সিনেমার ফাইনাল এবং ভয়ঙ্কর একটা ব্যাটল দেখতে পাই। তো যাই অ্যারিস তার সর্বোচ্চ শক্তি দিয়ে ডায়নার সাথে ব্যাটল করলে সেখানে বোম ব্লাস্ট হয় এবং ডায়না ছুটে গিয়ে পড়ে। আর স্টিভ তখন ওকে দেখে দৌড়ে আসে, আবার এইদিকে তোমার ওই গ্যাস চলে আসে। তো ডায়না তখন বলে, তুমি এগুলো আমার উপর ছেড়ে দাও, আমি একা সামলে নেবো। বাট স্টিভ তখন বলে, তুমি একা সবটা সামলাতে পারবে না, আর অ্যারিস যা আছে আমি এটা বিশ্বাস করেছি, তুমি অ্যারিসকে আটকানোর দায়িত্ব নাও আর প্লেন গুলো আটকানোর দায়িত্ব আমার, কারণ তোমার মতো আর কারো শক্তি নেই অ্যারিসকে আটকানোর। তো এটা বলে স্টিভ করে কি দৌড়ে বিমানের কাছে যায় যেখানে ওই বিষাক্ত বোম গুলো রয়েছে। আর ডায়না পুনরায় অ্যারিসের সাথে লড়াই করতে শুরু করে। তবে অ্যালিসের মধ্যে টেলিসাইকনিক পাওয়ার ছিল, মানে সে যে কোনো কিছুকে হাই ওঠাতে পারতো। তো এরপর সে করে কি ট্যাঙ্কের চেন দিয়ে ডায়নাকে আটকে দেয়। আর তখন ডায়না আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে সেই গ্যাস ভর্তি প্লেনটি স্টিভ কন্ট্রোল করছে, মানে স্টিভের কাজ করে ফেলেছে। কিন্তু একটু পরে দেখা যায় ওই প্লেনটি অনেক উপরের দিকে যাচ্ছে, খালি উপর দিকে যাচ্ছে, অনেক দূরে মধ্যাকাশে যাচ্ছে। আর তারপর ওটা ব্লাস্ট হয়ে যায়। তার মানে স্টিভ করেছে কি ওই গ্যাস অনেক উপরে নিয়ে ব্লাস্ট করে যাচ্ছে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। বাট এটা দেখে ডায়নার অনেক কষ্ট হয়, তার একমাত্র প্রিয় বন্ধু মারা গেল। তো সে ক্ষিপ্ত হয়ে পড়ে এবং সে রাগে এরপর শক্তি দিয়ে ওই লোহার বাঁধনটা খুলে ফেলে এবং অ্যারিসের উপর পুরো দমে ঝাঁপিয়ে পড়ে ওকে শেষ করে দেওয়ার জন্য। বাট তখনই ডায়নার সামনে আসে মিরি, আর এই মিরি কিন্তু ওই যে ওই গ্যাসটা বানিয়েছে আর এটা অ্যারিসই নিয়ে এসেছে। তো অ্যারিস বলে, তুমি আমাকে মারার আগে মানুষদের কেন মারছো না, যারা মানুষকে মারার অস্ত্র তৈরি করছে। আর তখনই ডায়না করে কি একটা লোহার ট্যাঙ্ক তোলে ম্যারির উপর মারার জন্য। বাট ওই সময় সে একটা ভীষণ দেখতে পায়, আর ওই ভীষণে স্টিভকে বলছে, মানুষের কাজই হলো খারাপ কাজ করা, কিন্তু তোমার মধ্যে ভালো কাজ করার ক্ষমতা রয়েছে, তোমার কাজ হচ্ছে ভালো কাজের সাথ দেওয়া, আর তোমার মধ্যে ভালো খারাপ দুটোই রয়েছে, তোমার ভালো দিকটাই তোমার ইউজ করতে হবে। তো তখন ডায়না করে কি ওর হাত থেকে ওই টাংটা ফেলে দেয়, মিরিকে মারে না, মানে মনে করো বাংলাদেশি নায়িকা সাবান হয়ে গেছে আর কি। তবে তারপরে ডায়না করে অ্যারিসের সাথে যুদ্ধে লিপ্ত হয়। কেন তুই অ্যারিসের সাথে যুদ্ধ করস কেন, ওকে মাফ করে দে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই অ্যারিস জিউসের পুত্র হওয়ার কারণে তার ভিতর থান্ডার অফ গডের শক্তি, বজ্রপাতের শক্তি, এবং সেই বজ্রপাত দিয়ে ডায়নার উপর অ্যাটাক করে। কিন্তু ডায়নাকেও গড জিউস সর্বোচ্চ শক্তি দিয়ে বানিয়েছিল, আর এই কারণে এটাকে ডায়নার কিছুই হয় না, বরং সব শক্তি একত্রিত করে সে অ্যারিসের উপর অ্যাটাক করে। আর এর ফলে অ্যারিস মারা যাওয়ার সাথে সাথে লড়াইটিও এখানে শেষ হয়ে যায় এবং স্টিভের বাকি যে 3 জন সাথী ছিল তারাও ওই ল্যাবে গিয়ে ডক্টর মিরিকে মেরে ফেলে। আর এর সাথে সাথে শান্তি ফিরে আসে এবং আমাদের দেখানো হয় ব্রিটিশ এবং জার্মানদের মধ্যে যে লড়াই চলছিল প্রথম বিশ্বযুদ্ধ, সেটা শেষ হয়ে যায়। আর এই কারণে সকল সৈনিকরা আনন্দে তাদের বাসায় ফিরে এবং সকল সৈনিকের প্রিয়জনরা এতদিন পরে তারা একে অপরকে কাছে পেয়ে অনেক খুশি এবং আনন্দিত। তো যাই হোক, ঘটনা তো এখানেই শেষ। আর তারপর ঘটনা আবার 2017 সালে ফিরে আসে, মানে 100 বছর পরে। আর এখানে দেখানো হয় ডায়না ওই ছবিটা দেখছিল, যে ছবিটা ব্যাটম্যান ওকে পাঠিয়েছে। আর তখন ডায়না বলে, আমাদের মধ্যে আলো এবং অন্ধকার দুটো গুণই রয়েছে, আর আমাদের উপর এটা নির্ভর করে আমরা কোনটা গ্রহণ করব। আর এরপর সে করে কি ব্যাটম্যানকে মেসেজ করে এবং ধন্যবাদ জানায়। আর ধন্যবাদ জানানোর কারণটা হচ্ছে এই ছবিটির সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, মানে তার সেই পুরনো বন্ধু, তার পুরনো কাহিনী সব মনে পড়লো, উৎখান পতন কিভাবে বাইরে আসলো সবকিছু। তো এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো সিনেমা শেষে আমার কয়টা প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হলো, ওই দ্বীপে যদি খালি সব মেয়েই থাকে, ওই দ্বীপের ডায়না বা অন্যান্য বাচ্চারা জন্ম নিল কিভাবে? সিরিয়াসলি, ওয়াই ক্রোমোজোম কই থেকে আসলো? মানুষের জন্ম হয় কিভাবে? নর্মালি দেখো আমরা কি বলি যে সমকামী যারা আছে, যারা ছেলে ওদের এক দ্বীপে ফেলে আসো, মেয়েদের এক দ্বীপে ফেলে আসো, বংশবৃদ্ধির হবে এমনি মরবে, তাহলে তো ওদেরও তাই হওয়া উচিত। কিন্তু এখানে বুঝলাম সিনেমা, তারপরের কাহিনী ওই দ্বীপ কেউ খুঁজে পায় না, গোপন আছে, তাইলে ভাই তোর প্লেন ওখানে ঢুকলো কিভাবে? আবার কাহিনী কি, ও ডায়েরি চুরি করে প্লেন নিয়ে পালাইছে, জার্মানদের প্লেন নিয়েও পালাইছে, তাহলে জার্মানদের কাছে কি প্লেন নাই? ওরা প্লেন দিয়ে ধাওয়া দিব না? প্লেনের সাথে ধাওয়া দিয়ে কি ওই জাহাজ পারবো? এটা কি সম্ভব? এই জাহাজ তো হাজার হাজার কিলোমিটার প্লেনের পিছ আসলো, তারপর আবার জাহাজও ঢুকে গেল। আর এই দ্বীপ যদি গোপনই থাকে, এত সহজে কেউ পেতে পারে, তাহলে এতদিনে কেউ পাচ্ছে না কেন? তারপর আবার
প্যারিসের যে ব্যাপারটা, তার মানে হিটলার এখানে ভিলেন না, ভিলেন হইতেছে জিউসের পোলারিস। ও সরি, আমি তো ভুল করে ফেলছি। না, এটা তো আমার, এটা তো প্রথম বিশ্বযুদ্ধ, হিটলার আসবে কই থেকে? এই যুদ্ধের প্রধান শয়তান ছিল আলামিন, মানে আমি। যাই হোক, আমার কাছে মনে হয় সিনেমার যে অ্যাকশন, যে কোরিওগ্রাফি বা যে বড় বড় অভিনেতা বা ডিসির সিনেমা হিসেবে কাহিনীতে আর একটু জোর থাকতে পারে। কাহিনীতে একটু জোর আমার কাছে কম লাগছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো, কারণ এই সমস্যাটা হচ্ছে কি, এই ডিসি মার্ভেলের সিনেমা এক্সপ্লেন করা অনেক কঠিন, কারণ অনেক কমিকের প্যাচ থাকে, অনেক কাহিনীর প্যাচ থাকে, যার জন্য দেখা যায় কি আমাদের কাছে যেটা গুজা মেলে মনে হয়, যারা আগে থেকে কমিক পড়ে তাদের কাছে এটা গুজা মেলে না, নর্মাল একটা ব্যাপার। তো যাই হোক, ওয়ান্ডার ওম্যান যেহেতু ফার্স্ট পার্ট দেখেছি, এটার সেকেন্ড পার্ট আমরা দেখবো। সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব শীঘ্রই এখানে হয়তো সিরিজ আবার স্টার্ট হবে। আর সিরিজ যদি স্টার্ট হয়, মিয়া তোমাদের কিন্তু রেগুলার হতে হবে, কারণ সিরিজে যদি একদিনে 60,000 70,000 ভিউ না হয় আমি কিন্তু পারবো না। এবং অনেক সিরিজ আছে, মানে এত হাইফাই সিরিজগুলো আমি সিলেক্ট করে রাখছি, আগামী 1 বছর আমি তোমাদের পাগল বানিয়ে রাখতে পারবো সিরিয়াসলি। তো তোমরা রেডি হয়ে যাও যে কজনের ভিডিও দেখলে সিরিজ দেখার জন্য। এই ভিডিওর পরের ভিডিওতেই আমরা সিরিজ নিয়ে আসতেছি। আর সিরিজটা হবে হচ্ছে একটা হরর সিরিজ, তারপর অ্যাকশন সিরিজ, তারপর রোমান্টিক সিরিজ, এরপর চুলকানি সিরিজও আনতে পারি। তো যাই হোক, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, বাই।